শুভ্রতারা ক্যালিফোর্নিয়াতে এসেছে আজ দুদিন। আয়াজের সাথে যোগাযোগ করার সব রকম চেষ্টা চালিয়ে ব্যর্থ আরিস চৌধুরীরা। ওরা বাসায় কিংবা অফিস কোনো জায়গায় অ্যাড্রেসই জানে না তারা। মানহাস চৌধুরী বারবার ফোন করে খবর নিচ্ছেন। আয়াজের সাথে ওনারা যোগাযোগ করতে পারেনি, এটা জানার পর থেকেই মানহাস চৌধুরী ভীষণ হতাশ হয়ে পড়েছেন। বাড়ি জুড়ে আয়াজকে দোষারোপ করে চেঁচামেচি করছেন। এদিকে নাসরিন চৌধুরী এখন অবধি সব দোষ শুভ্রতার কাঁধে চাপিয়ে দিচ্ছেন। তিনি যতবারই এসব বলছেন ততবারই মানহাস চৌধুরীর সঙ্গে ওনার ঝগড়া হচ্ছে। মানহাস চৌধুরীর কথা হলো, মানলাম ওদের মাঝে কিছু হয়েছে, শুভ্রার সাথে ঝামেলা হয়েছে, কিন্তু তোমার ছেলে কি এসব মিটিয়ে নিতে পারতো না? মানলাম শুভ্রাই ঝামেলা বাঁধিয়েছে, কিন্তু তোমার ছেলে কি ধোয়ার তুলসী পাতা? সে নির্ঘাত আগে যেই মেয়েকে ভালোবাসতো তার কাছেই ফিরে গেছে। বাড়ির এসব অশান্তি আর ভালো লাগে না আদিলের। পড়াশোনার পরিস্থিতিও নেই বাড়িতে, এদিকে আগামীকাল আবার পরীক্ষা, তাই সে নিজের রুমের দরজা বন্ধ করে পড়তে বসেছে। এত ঝামেলায় ওর বাবা যেই পরিমাণ ক্ষেপে রয়েছেন, তাতে যদিও পরীক্ষায় এবার ভালো মার্কস না পায় তাহলে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবে। ফোনের রিংটোনের আওয়াজে আদিলের মনোযোগে বিঘ্ন ঘটে। পাত্তা না দিয়ে আদিল ফের পড়ায় মনোযোগ দিতেই আবারও কল বেজে ওঠে। আদিল পাশ থেকে ফোনটা হাতে নেয়। একটা আননোন নাম্বার। কিছু সেকেন্ড গড়াতেই আদিলের মনে পড়ে এটা সেই নাম্বার যেটা থেকে আয়াজের হলুদের দিন রাতে ওর ফোনে কল এসেছিল। আদিল খানিকটা কৌতূহল নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে সেকেন্ড 10-এও কারো কণ্ঠ শুনতে না পেয়ে আদিল গলা ঝেড়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে আদিল খানিকটা অবাক হয়। সঙ্গে সঙ্গেই প্রশ্ন ছুড়ে, এই ইফরা আপু, আমার নাম্বার পেলেন কোথায় আপনি? এবারে ইফরার মুখের হাসি মিলিয়ে গেল, তার বদলে প্রচণ্ড বিরক্তিমাখা কণ্ঠ শোনা গেল। এই আপু বলাটা কবে ছাড়বে তুমি আদিল? মানে তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ইফরার কণ্ঠ করুণ শোনালো। হঠাৎই তার কণ্ঠে আধার নেমে এলো যেন। সে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, বাবা মা আমার বিয়ে দিতে চাইছে আদিল। ইফরার কথায় কিছুটা থমকে গেল আদিল। 2 সেকেন্ড গড়াতেই কঠিন স্বরে বলে উঠল, তো এতে আমি কি করতে পারি শুনি? এভাবে বলো না আদিল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি কিছু জানি না, আমি তোমাকেই বিয়ে করবো আদিল। এটা সম্ভব নয়, আপনি কেন বুঝতে পারছেন না? আদিলের ঝাঁঝালো স্বরের ধমকে ইফরা কেঁপে উঠল মৃদু। চোখের অবাধ্য অশ্রুকণারা নেমে এলো গাল বেয়ে। সে ওভাবেই ফোপাতে ফোপাতে বলতে লাগলো, প্লিজ আদিল, প্লিজ। এতদিন যা করেছো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। যেমন ব্যবহারই করেছো মেনে নিয়েছি, কিন্তু এবারে প্লিজ এমন করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি আদিল, প্লিজ। ইফরার এমন কান্না, এমন কথায় আদিল কি করবে না করবে বুঝে উঠতে পারলো না। একদিকে কালোর পরীক্ষা, আরেকদিকে এই মেয়ের কান্না। বিরক্ত লাগছে সব কিছু। সে ইফরার কথার জবাব না দিয়ে খপ করে ফোন কেটে দিল। ফোনটা পাশে রেখে পরপর বড় বড় দুটো শ্বাস ফেলে বিরক্তির স্বরে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, অসহ্য। সবাই মিলে মনে হয় আমাকে পাগল বানিয়ে দেবে। ভাই ভাবি, বাবা মা আর এই মেয়ে, এরা সবাই মিলে আমার লাইফটা হেল বানিয়ে দিতে চাইছে। পেরোয় আরও 2 দিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে ফারহানা চৌধুরী আয়াজের বিষয়টা নিয়ে কথা তোলে। সুব্রতা মাত্রই এসে বসেছে। গতকাল নাসরিন চৌধুরী এই বাড়িতে কল দিয়ে নানান কথা বলেছেন। এমনকি সেই সূত্রের জের ধরেই নাসরিন চৌধুরী এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। মানহাস চৌধুরীকে সংসার ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে দমিয়ে রেখেছেন। যদিও বা গতকালের এসব ঘটনার কিছুই সুব্রতা জানে না। এতদিন আরিস চৌধুরী আর আলিনা ব্যতীত সেদিন সকালের ঘটনার কেউই কিছু জানতো না। কিন্তু গতকাল রাতের ঘটনার পর থেকেই ফারহানা চৌধুরী বারবার আরিস চৌধুরীকে জিজ্ঞেস করছেন, আসল ঘটনা নিশ্চয়ই কিছু আছে। আমাদের মেয়ে যদি কিছু নাই করে থাকে তাহলে নাসরিন ওসব কথা বারবার বলছে কেন? তোমার আর আলিনার হাবভাব দেখে কেমন যেন মনে হচ্ছে। তোমরা সব জানো, এবারে সত্যিটা বলো, মেয়ে কি করেছে?
সাদাব মাকে শান্ত গলায় বলে ওঠে, এসব কি বলছো মা? সুব্রতা আয়াস দুজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে। সুব্রতার মতের বিরুদ্ধে তো বিয়ে দেইনি আমরা। সুব্রতা কিছুই করেনি, সবই চাচিমণির ভুল ধারণা। আলিনা চুপচাপ শুনছে সব। ফারহানা চৌধুরী বলে উঠলেন, আমি কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। তবে এতটুকু ভালোভাবেই বুঝতে পারছি যে তোর বাবা আর আলিনা সমস্ত ঘটনা জানে। পরপরই তিনি আরিস চৌধুরীর উদ্দেশ্যে বললেন, এই সাদাবের বাবা, সত্যি করে বলো, কি করেছে আমাদের মেয়ে? কি হয়েছে সেদিন? কেন আমাদের পরিবার এত বছর পরে সে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? কেন শুধুমাত্র নাসরিনের কথায় সব সম্পর্ক শেষ হয়ে যাবে? কেন কাল কিছু বলতে পারোনি তুমি? ফারহানা চৌধুরী আজ যেন দম্বার পাত্রী নন। আরিস চৌধুরীর বাধ্য হয়েই সবটা খুলে বলেন। সেদিনের চাপা রাগ যেন আবার টকবক করে মাথায় ফুটছে ওনার। সব শুনে সাদাব আর ফারহানা চৌধুরী স্তব্ধ। সুব্রতা এমন ব্যবহার করবে সেটা কোনোদিন ভাবতেও পারেনি ওনারা। সাদাব কিছু বলার আগেই আরিস চৌধুরী সুব্রতার উদ্দেশ্যে বলে ওঠেন, এখনও সবার সামনে বসে বসে খাচ্ছিস? ন্যূনতম লাজ লজ্জা নেই তোর? থাকবে কি করে? যে ছেলেটা এত ভালোবেসেছে তাকেই তো আপন করে নিতে পারলি না, উল্টো আরও খারাপ ব্যবহার করেছিস তুই। ছেলেটাকে আঘাত দিয়েছিস তুই। কতটা আঘাত পেলে একটা মানুষ এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারে? কতটা কষ্টে থাকলে সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারে? বেচারা কেমন আছে কে জানে। বাবার ব্যবহারে ভীষণ কষ্ট হচ্ছে সুব্রতার, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বাবা কখনোই ওর সাথে এইভাবে কথা বলেনি, অথচ আজ সুব্রতা কান্নারত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই আরিস চৌধুরী কঠিন স্বরে বলে ওঠেন, তোকে আমার চোখের সামনে সহ্য হচ্ছে না, বেরিয়ে যা তুই। এই মুহূর্তেই নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যা বাড়ি থেকে। তোর কারণে আয়াস আজ বাড়ি ছেড়েছে, তোর কারণে আমার ভাইয়ের সাথে চিরকালের জন্য সম্পর্ক শেষ। সব কিছুর জন্য তুই দায়ী। যা, এক্ষুনি বেরিয়ে যা। সাদাব উঠে দাঁড়িয়ে বাবাকে শান্ত করার চেষ্টা করছে। বাবা, কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? না, ঠিক নেই আমার মাথা। সবার এত কথা, এত অপমান, সম্পর্ক শেষ হয়ে যাওয়া, এসব আমি আর নিতে পারছি না। এই মেয়ের জন্য আজ এত কিছু। এক্ষুনি একে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বল। আলিনা এগিয়ে আসে। বাবা, এসব বলবেন না প্লিজ। সুব্রতা কোথায় যাবে এই বাড়ি ছেড়ে? মানলামও ভুল করেছে, কিন্তু তাই বলে ওকে যেখানে খুশি যাক, আমি ওকে আর এক মুহূর্তও এই বাড়িতে দেখতে চাই না। ফারহানা চৌধুরী কিছু বলার আগেই সুব্রতা চোখের পানি নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, আমি চলে যাব। কাউকে আর আমায় সহ্য করতে হবে না। আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। সুব্রতা দাঁড়ায় না এক মুহূর্ত, ছুটে চলে আসে নিজের রুমে। কাঁদতে কাঁদতে আলমারিতে তুলে রাখা কাপড়গুলো লাগেজে তুলে নেয়। নিজের কেনা বইগুলো বুকশেলফ থেকে নামিয়ে গুছিয়ে নেয়। দুটো লাগেজ আর ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। নিচতলায় আসতেই আরিস চৌধুরী ব্যতীত সবাই ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুব্রতা কারো কথাই শোনে না, বরং ভীষণ অসহায় দৃষ্টিতে একবার বাবার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে ওঠে, যেই বাবার সবচেয়ে আদরের মেয়ে ছিলাম আমি, সেই বাবাই যখন আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, তারপরেও আমি এখানে থাকি কি করে? আমি চলে গেলে যদি বাবা শান্তি পায়, ভালো থাকে, তাহলে তাই থাকুক, আমি আসছি। কথাটুকু বলেই বেরিয়ে গেল সুব্রতা। ফারহানা চৌধুরী মেয়ের শোকে কাঁদতে শুরু করেন। সাদাব পেছন পেছন বেরিয়ে আসে। রাস্তায় এসে সুব্রতাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও সুব্রতা যায় না। সাদাব ধমকে ওঠে, কোথায় যাবি তুই? জানি না, তবে বাড়ি আর ফিরে যাব না আমি। সাদাবের পেছন পেছন আলিনাও এগিয়ে আসে। সুব্রতার হাত ধরে বলে, চলো সুব্রতা, ভেতরে চলো। একা একা কোথায় থাকবে তুমি? আমায় নিয়ে আর ভাবতে হবে না তোমাদের। শুধু লাস্ট একটু হেল্প করতে পারবে? আমার গুছিয়ে রাখা বইগুলো একটু নিয়ে আসবে ভাইয়া। তুই এত সব নিয়ে কোথায় যাবি সুব্রতা? তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো বল? সাদাবের কথায় সুব্রতার ভীষণ কষ্ট হতে লাগলো। নিজেকে সামলে চোখের পানি আড়াল করে বলে উঠল, আমি নিজের ব্যবস্থা করে নেব ভাইয়া, তুমি প্লিজ আমাকে বইগুলো। সুব্রতা কথা শেষ করার আগেই সাদাব ভেতরে চলে গেল। সুব্রতা একটু সামনে এগিয়ে গিয়ে যারার নাম্বারে ডায়াল করলো। আলিনা ততক্ষণে ভেতরে চলে গেছে। সুব্রতা যাবার সময় সামনে থাকলে কষ্ট পাবে সে নিজেই, তাই আর দাঁড়ালো না আলিনা। সাদাব বইয়ের বোঝা এনে গেটের একপাশে রাখলো। সুব্রতা ততক্ষণে কথা বলা শেষ। সুব্রতা সাদাবকে কিছু বলার আগেই সে গেট লাগিয়ে ভেতরে চলে গেল। সুব্রতা কষ্ট পেল ভীষণ, বুঝতে পারল ভাইয়ের অভিমান। গেটের পাশেই বসে পড়ল সুব্রতা, অপেক্ষা করতে লাগলো যারার জন্য। সুব্রতা বলেই চেঁচিয়ে ঘুম থেকে উঠে বসলো আয়াস। বুকের ভেতরটার অস্থিরতা হঠাৎ করেই বেড়ে গেছে। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে চলছে। সুব্রতাকে নিয়ে ভীষণ বাজে একটা স্বপ্ন দেখেছে সে। আয়াস ধীরে ধীরে পা নামালো বিছানা থেকে, আস্তে আস্তে হেঁটে গেল ডাইনিংয়ে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ।
স্বপ্নে দেখা দৃশ্যটুকুই চোখের সামনে ভাসছে বারবার। আয়াস পানিটা শেষ করলো, রুমে গিয়ে ফের বিছানায় শুয়ে পড়ল। দরদর করে ঘামছে সে। এসি অন করে ফোনটা হাতে নিল। হঠাৎই ভালোবাসার মানুষটাকে দেখার ভীষণ ইচ্ছা হচ্ছে আয়াজের। ক্যালিফোর্নিয়ায় আসার পর থেকে এতদিন এই ইচ্ছাটাকে দমিয়ে রেখেছিল আয়াস, কিন্তু আজ আর পারল না। গ্যালারি ওপেন করে দেখতে লাগলো ওদের বিয়ের ছবিগুলো। সেই সন্ধ্যায় কতই না খুশি ছিল আয়াস। ভেবেছিল বিয়ের পর থেকে সুব্রতাও ওকে ভালোবাসতে শুরু করবে, অথচ কে জানতো তারপর দিন সকালে সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই প্রথমবার আয়াস নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবছে সে কি আসলেই ঠিক করেছে। এই সিদ্ধান্ত নিয়ে কোনো বড় ধরনের ভুল করেনি তো সে? আচ্ছা, ও চলে আসার পর থেকে বাড়ির পরিবেশ কেমন? সুব্রতা কেমন আছে? কোথায় আছে ওর শুভ্র মেঘ? জেঠুদের তো গত কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়ায় ব্যাক করার কথা। তারা কি চলে এসেছে? তাদের সাথে কি সুব্রতাও এসেছে? সিম কার্ড পাল্টানোর পর থেকে তো আর ওর ফোনে সুব্রতার কলও আসছে না। আচ্ছা, তার আগে মেয়েটা বারবার ফোন করেছিল কেন? কি বলতে চাইছিল তাকে? সত্যিই কি সরি বলতেই ফোন করেছিল নাকি? এমন হাজারো প্রশ্ন আয়াজের মাথায় ঘুরপাক খাচ্ছে। আরিস চৌধুরী থেকে শুরু করে সবাই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আয়াজ তাদের ধরা দেয়নি, বরং আগের সিম কার্ডটা পাল্টে নতুন করে সিম কিনেছে। স্বেচ্ছায় সবার থেকে দূরে সরে এসেছে। অথচ দেখো, আবারও সেই মেয়েটার জন্যই মন পড়ছে যে তাকে ভালোই বাসে না, তার অনুভূতি বোঝার চেষ্টাও করে না, তার চোখের ভাষাও পড়তে জানে না। আচ্ছা, নিয়তি এমন কেন? আমরা যাকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসা তো দূর, আমাদের অনুভূতি বোঝার চেষ্টাও করে না। আয়াজ গভীর শ্বাস ফেলল। নিজ অজান্তেই চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়ায়। বিয়ের ছবিতে খয়েরি রঙা শাড়ি পরিহিত মেয়েটির দিকে গভীর দৃষ্টি ফেলে আওড়ায়। আপনি আমার হৃদাকাশের সেই শুভ্র মেঘ, যা ছুঁতে চাইলেও ছোঁয়া যায় না। আমি ছুঁতে পারি না। নিয়তি আমাদের আজ এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমি আজ আবারও একা, আর আপনি আমার থেকে অনেক দূরে। আয়াস একটু থেমে ফের বলে, আপনি কোথায় আছেন জানি না, শুধু এতটুকুই প্রার্থনা, যেখানেই থাকুন ভালো থাকুন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম। আজকের পর্বটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।